ঘড়ির কাঁটায় রাত 12টা বাজে। কাঁটার কাঁটায় 10টার দিকে ইরুকে সাজিয়ে গুছিয়ে বাসর ঘরে রেখে এসেছিল মিলি আর মাহি। সবাই যায়, সে এখন শুয়ে পড়েছে। তহস, রশি আর মিলি এক ঘরে, পাশের ঘরে তুহিন আর নিশাত, তাদের পাশে ঘরে মাহিন আর শাহিদা খাতুন। ফাহিম ঘরে ঢুকে দরজার ভিতর থেকে লাগিয়ে দেয়। মনের ভেতরে তারও কিছুটা লজ্জা লাগছে। পুরো ঘর জিরো বাল্ব এর নীলিভ আভায় আচ্ছাদিত। ফাহিম এক এক পা করে বিছানার কাছে এগিয়ে যায়। ট্রাউজার এর পকেটে ইরুর জন্য কেনা আংটিটা বাসর রাতে উপহার দিলে বলে কাল রাতেই কিনে এনেছিল। ফাহিম ধীরে পায়ে এগিয়ে গিয়ে লাইটের আবাসায় আলো দেখতে পায় ফুলের সাজানো বিছানার এক কোণে হেলান দিয়ে বসে আছে ইরু। ফাহিম গলা ঝাড়া দিয়ে নিজের উপস্থিত বেজায় করে ইরুর মাঝে কোনো ভাব বেগ হয় না। ফাহিম এগিয়ে বিছানায় বসে, ইরু তখনও একইভাবে বসে আছে। ফাহিম ছোট্ট করে ডাক দেয়, ইরাবতী শুনছ? তবে ইরু শুনতে পায় না। ফাহিম এবার ইরার একদম কাছে চলে যায়। তারপর ইরুর শাড়ির আঁচলের ঘোমটা উঁচু করে। মেয়েটা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কাজল কালো চোখে, কালো লেপ্টে সারা চোখ লেগে আছে। কপালের মাঝে একটা টিপ আছে। নীলিভোর আলতোতে ফাহিমের বুকে ধুকপুকানি বেড়ে যায়। ফাহিম আলতো করে ইরোর মুখে হাত রেখে ডাকে, ইরাবতী। ইরু ঘুমিয়ে আছে। ফাহিম আবারও ডাক দেয়, এই যে ইরাবতী, শুনছো? তবে ইরু হুঁশ নেই, বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। ফাহিম আলতো করে ইরুকে ধরে বিছানায় বালিশে ভালো করে শুইয়ে দেয়। তারপর ইরুর মুখের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও ডাকে, ইরু পাখি হুঁ। এবারে ডাকে ইরু, উত্তর নেই। তবে ফাহিম কি করবে ভুলে যায়। ইরুর ঘুমন্ত কণ্ঠস্বর তাকে মাতাল করে দিচ্ছে এক সেকেন্ডে। ফাহিম নিজেকে সামলিয়ে বলে, ঠিক হয়ে ঘুমা হুঁ। আচ্ছা। ইরুর কণ্ঠটা কেমন জানি খটকা লাগলো। ফাহিমের কাছে পকেটে থেকে আংটি বক্সটা বের করে ইরুর আঙুলে পরিয়ে একটা চুপ আঁকালো। তারপর বিড়বিড় করে বলল, ভালোবাসি ইরাবতী, প্রমাণ দিলাম, কিন্তু আমি খারাপ না। ভালো যেহেতু বাস্তবে পেরেছি, স্ত্রী মর্যাদা দেওয়ার মতোই বসেছি। ফাহিম আলতু করে ইরুর ঘুমন্ত কপালে চুমু খেয়ে উঠে দাঁড়াতেই চোখ যায় টেবিলের উপর খালি পড়ে থাকা দুধের গ্লাসের দিকে। ফাহিমের চোখ ছোট্ট হয়ে যায়। এই দুধ গরম করার সময় তো ইভান ছিল রান্নাঘরে। এমনকি ইভান ঘরে দিয়ে গিয়েছিল, ফাহিমের আর চোখে খেয়াল করেছিল। তবে দুধ ইরু কিভাবে খেলো, কথাটা মাথায় আসতেই ফাহিম বিছানায় বসে নিজের চুল টেনে ধরে বিড়বিড় করে বলে উঠল, শালা মির্জাপুরের দল, আমার এতদিনের সাজানো গোছানো বাসন নষ্ট কইরা দিলি। আল্লাহ তোদের একটাও বিয়া হবে না, গজব পড়বে, তোদের ছাড়বো না আমি। মিলির বাচ্চা তুই আমার বউটাকে ঘুমের ঔষধ মিশ্রিত দুধ খাইয়ে ঘুম পাইরা দিলি। যেখানে আমি বারবার কইলাম মেহেরোজের বাসর হইব না, সেখানে তোরা আমার বাসন নষ্ট করলি। তোদের আমি ছাড়বো না, এক একটা করে দেখে নেব তোদের আমি। ফাহিম রাগে দুঃখে ওয়াশরুমে গিয়ে মাথায় পানি ঢাললো। তার একখান মাত্র বউ, আর আর সারা জীবনের ভিতরে একখানা মাত্র রাত, যেটাকে বাসর রাত বলে, আর সেটাইও মির্জাফর গুলো নষ্ট করে দিল। ফাহিমের মনে চাচ্ছে ওদের পিছনে চকলেট বোম বেঁধে রকেটে করে মহাকাশে উড়িয়ে দিতে, আগুন ধরিয়ে। মেসেজের নোটিফিকেশন ভাইব্রোয়ের কারণে ঘুম ভেঙে যায় তোহার। চোখ মেলে তাকায়, পুরো ঘর অন্ধকার। ফ্যান চালার শাঁসা শব্দ হচ্ছে শুধু ঘরে। তোহা ধীরে ধীরে মোবাইলটা বালিশের নিচে থেকে বের করে মেসেজ চেক করে। তারপর হালকা করে পাশে ঘুমানো মিলির গায়ে নাড়া দিতেই মিলি উঠে বসে। তোহা একবার রশি সত্যি ঘুমিয়েছে কিনা চেক করে উঠে দাঁড়ায়। তারপর আলমারি খুলে দুটো রিভলভার বের করে নেয়। মিলি দ্রুত ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। মিলি আসার পর তোহা যায়। দুজনে পরনে কালো রঙের জিন্স, তার উপর শার্ট হাতা ভাঁজ করা, কানে ব্লুটুথ গোজা, মুখে কালো মাস্ক, চুলগুলো পেলি টেইল করে উঁচু করে বাঁধা। তোহার মিলি দরজা সাবধানে খুলে আবার লাগিয়ে দেয়, আর সদর দরজার বাইরে থেকে লক করে যায়। বাইরে বেরিয়ে তোহার বাড়ির মেন গেটের রাস্তায় একটা কালো গাড়ি দেখতে পায়। সাথে সাথে সেই দিকে এগিয়ে জানালার কাছে ঢোকায় দিতে তুহিন কাজ খুলে দেখে নিয়ে গেট খুলে দেয়।
ড্রাইভিং সিটে তুহিন বসে আছে আর পেছনের সিটে ইভান বসে ল্যাপটপে কিছু একটা করছে। তুহিন আগে কয়েকটা আলাদা আলাদা গুপ্তচর লাগিয়েছিল আলতাফ শেখের উপর, যেখান থেকে আনাম মিয়ার রফিক সাহেবের খবর পাওয়া যায়। আর খবরটা গিয়ে যুক্ত হয় সেই দিনের সিয়ামের আগুনের ষাট পোড়া কাহিনীতে। আর এটা সূত্রপাত, রফিক সাহেবের খবর নিতে গিয়ে দেখে নিজ বাড়ির গেটের সামনে রফিক মিয়া খুব খারাপ অবস্থা পড়ে পড়ে আছে। তাই তুহিন কিছুই না ভেবে গাড়ি ডিকিতে করে টেনে এনে খালে পাড়ে ব্রিজে পিলারে ফেলে দেয়। আর সেটাই পরের দিন বিকেলে খাল পাড়ে মাটিতে এসে পড়ে। একজন গুপ্তচর খবর দিয়েছে আনাম মিয়ার লোকেরা আজ একটা বাড়িতে মেয়ে তুলতে যাবে, বাড়িটা বিলের ধারে। আর ওদের এখান থেকে পালিয়ে যাওয়ার একটা মেয়ে নাকি ওখানে আছে, তাই ধরতে আসবে। যেহেতু মেয়েটা আর দলের লোকগুলোকে ধরতে পারবে, সব প্রমাণ পাকাপোক্ত হবে, তাই আর কেউ দেরি করতে চায় না। তুহিন গাড়ি স্টার্ট দেয় আর ইভান লোকেশন বলে। তারা হুট করে প্ল্যান করেছে, কারণ রাতে খবরটা জেনেছে। তাই আর কেউই ঘুমায়নি, কারণ এই মিশন খুব বড় মিশন। যতটা না পদোন্নতি হবে, তার থেকেও বেশি পাপি গুলিকে সরিয়ে সাধারণ মানুষগুলোকে বাঁচতে পারবে। তুহিন আগে উঠে ইভানকে গাড়ি থেকে এনে তাই তো হকে মেসেজ দিয়েছে। কিছুক্ষণের ভেতরে গুপ্তচরের দেওয়া লোকেশনে এসে পৌঁছায় ওরা। খবর অনুযায়ী এতক্ষণ আনাম মিয়া লোকেশনে চলে আসার কথা, তবে আসেনি মনে হয়। ইভানকে গাড়িতে রেখে ওরা নেমে পড়ে। যদিও ইভানকে সবাই এসব জড়াতে নিষেধ করেছিল, সবাই তো ইভানের কোনো উত্তর দেয়নি কারো হ্যাঁ অথবা না। ধীরে পায়ে বিলের হাঁটুর সমান পানি পার করে শব্দহীন ভাবধার খেতে লাইন আইল দিয়ে বাড়ির দিকে এগিয়ে আসে ওরা। আজ চাঁদনি রাত নয়, ঘোর অন্ধকার চারপাশ। কিছুক্ষণ বাদে শিয়ালের ডাক ভেসে আসছে, তবে ধান ক্ষেতের ভেতর দিয়ে যাওয়া তিন নরনারীর মধ্যে কোনো ভয় নেই। কিছুক্ষণের ভেতরে বাড়ির পেছনে এসে পার হয় ওরা। বাড়িটা টিনের বাড়ি, আশপাশ মাটির খোলা বারান্দা, 3 রুমে একটা বাড়ি। বাড়ির পেছনে এসে দাঁড়িয়ে টিনের ফুঁকো দিয়ে উঁকি মারতেই তুহিনাকে দেখতে পায়। ভেতরে একজন মানুষ আর একজন মানুষের পা জড়িয়ে ধরে বসে কাঁদছে। লোকটা হাজারি করে কান্নারত গলায় বলছে, ভাইজান, মোর বউডারে সাইরা দেন, ওর পেটে বাচ্চা, সাইরা দেন, ওরে লইয়া যায়েন না। ওই মাইয়া ডারে লইয়া যান, ওরে বাড়িতে জায়গা দেয় ডাইকা আইছে, সাইরা দেন ভাইজান। লোকটার কথা শেষ করে তুহিন দেখতে পায় লোকটার পা দুটো খাটের পায়ের সাথে বাঁধা। ঠিক তখনই বাইরে থেকে একটা লোক ভেতরে এসে বলে ওঠে, সাপ দুইডারে তুইলা দিছি গাড়িতে, এবার চলো আমরা জায়গা, আমাদের কাম শেষ। লোকটার কথা শুনে বসে থাকা আব্দি নামে লোকটা বলে ওঠে, শামসুরে ডাক দে। আর ওই দিন মজনুরে বাইসা রাইখা কি কলি, কিডনি চোখ দুইটাই খুইলা নিয়া গাড়িতে আস, আমি যাইতাছি বলে আদ্রিক উঠে দাঁড়ায়। তখন বাধা অবস্থায় লোকটা কেঁদে ওঠে নিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য। তখন একজন এসে লোকটার হাত দুটো বেঁধে মুখে কাপড় গুঁজে দেয়। তুহিন আর দাঁড়াতে পারছে না। তার সামনে নিষ্পাপ কেউ মরে গেলে সে নিজেকে মাফ করে পারে না। তুহিনের চোখ যায় দরজার সামনে আদ্রিজের নামের লোকটার সাথে কথা বলতে থাকা শামসুর দিকে। মুহূর্তে অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। এ কি এত ঠিক করা স্পাই শামসু এখানে কি করছে? ও কি এদের দলে? তুহিন নিজের মাথা ঝাড়া দেয়। তার বিড়বিড় করে, নানা, নিশ্চয় ও আমাদের হেল্প করতে এখানে এসেছে। আমার এখনই তো লোকটাকে বাঁচাতে হবে, ওদের হাত থেকে নয় মেরে ফেলবে। তুহিন আর কিছু না ভেবে তোহা আর মিলির কাছে গিয়ে ফিস ফিস করে বলে, তোরা গাড়ি ওইদিকে যা, কাউকে শুট করা লাগলে করবি, বাট কেউ যেতে পালাতে না পারে। আর আমি এখানে যাচ্ছি। তুহিন বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তখন তোহার মিলিও চলে যায়। আদ্রিক নামে লোকটা গাড়ির কাছে গেছে, সেই দিকে যায় মিলি আর তোহা। তুহিন ধীরে পায়ে এগিয়ে যায় বাড়ির দিকে। খবর অনুযায়ী 5 জন এখানে, 3 জন গাড়িতে আর 2 জন ঘরে। তাহলে সেই ঘরের সামনে গিয়ে রিভলভার তাক করলেই হয়ে যাবে। সেই ভাবার কাজ, সেই কাজ। চারিদিকে অন্ধকারে একবার নজর বুলিয়ে ঘরের সামনে গিয়ে রিভলভার তাক করে তুহিন। সাথে সাথেই লোডশেডিং
হয় পুরো বাড়িতে। কিছু বুঝে ওঠার আগেই সজোরে কেউ আঘাত করে তুহিনের মাথায়। তুহিন শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ে। ওদিকে তুহিনের কণ্ঠ শুনে তোহা আর মিলি গাড়ির দিকে না গিয়ে অন্ধকারে বাড়ির দিকে যেতে ধরতে হঠাৎ তারা কিছু বুঝে ওঠার আগেই ঘামের ঘুমে ইঞ্জেকশন পুশ করে দিয়ে রুমাল দিয়ে মুখ চেপে ধরে ধ্যান খেতে শুইয়ে দেয়। ঘটনা এত দ্রুত ঘটে যে কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারিয়ে কায়দায় লুটিয়ে পড়ে মিলি আর তোহা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা চলবে।